দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি এই দেশগুলোর ব্যাংক খালি হয়ে গিয়েছিল, অর্থনীতি ভেঙে পড়েছিল, এখানে ইন্ডাস্ট্রি ভেঙে পড়েছিল। এই সময় ইউরোপকে পুনরায় স্ট্রং করার জন্য প্রচুর পরিমাণে ফান্ডিং দরকার ছিল। আর ঠিক তখনই আমেরিকা একটা মাস্টার স্ট্রোক চালে, যার নাম ব্রেটন উডস এগ্রিমেন্ট। আমেরিকার নেতৃত্বে এক আন্তর্জাতিক সম্মেলন বসে নিউ হ্যাম্পশায়ারের ছোট্ট একটা শহর ব্রেটন উডসে। সেই সময় বিশ্বের প্রথম সারির ৪৪টি দেশ এখানে প্রেজেন্ট ছিল। তাদের সামনে আমেরিকা একটা প্রস্তাব দেয়, ইউরোপের দেশগুলো তাদের সোনার বদলে আমেরিকার থেকে ডলার নিতে পারবে। এবার যেহেতু ইউরোপের যে কারেন্সি ছিল সে সময় তার ভ্যালু কমে গিয়েছিল এবং আমেরিকা তখন ভীষণই শক্তিশালী একটা দেশ ছিল, তাই আমেরিকার এই প্রস্তাবে দেশগুলো রাজি হয়ে যায়। তারা মনে করেছিল যে আমেরিকার কাছে তাদের সোনা সুরক্ষিত থাকবে। সাথে আমেরিকা এটাও বলেছিল তারা যে কোনো সময় চাইলে ডলারের বদলে তাদের সোনা ফেরত নিতে পারবে। সে সময় 1 আউন্স মানে 28 গ্রাম সোনার দাম ধরা হয়েছিল $35। আর এরপরেই দেশগুলো তাদের সোনা আমেরিকায় ট্রান্সফার করতে শুরু করে। ধীরে ধীরে ইউরোপ সহ বিশ্বের বাকি দেশগুলোর ভল্টে সোনার পরিমাণ কমে আর ডলারের পরিমাণ বাড়তে থাকে। প্রথম সবকিছু ঠিকঠাক ভাবে চলছিল, কিন্তু 1971 সালে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন আরো একটা চাল দেন, যার ফলে রাতারাতি দেশগুলোর ভল্টে যে ডলার ছিল তার ভ্যালু 0 হয়ে যায়। তিনি টিভিতে এসে লাইভ টেলিকাস্টে বলেন আমেরিকা ডলারের বদলে সোনা দেবে না, মানে দেশগুলো যে সোনা আমেরিকাকে দিয়েছিল সেগুলো তারা আর ফেরত দেবে না। Accordingly, I have directed the Secretary of the Treasury to take the action necessary to defend the dollar against the speculator. I have directed Secretary Connally to suspend temporarily the convertibility of the dollar into gold or other reserve assets, except in amounts and conditions determined to be in the interest of monetary stability and in the best interest of the United States. মানে রাতারাতি ইউরোপের দেশগুলো সোনা জাস্ট ভ্যানিশ হয়ে গেল। তবে আমেরিকা সে সময় সৌদি আরব সহ মিডল ইস্টের দেশগুলোর সাথে একটা ট্রিটি করে যে এবার থেকে তারা তেলের বদলে শুধুমাত্র ডলার নেবে আর তাদের দেশগুলো সুরক্ষার দায়িত্ব নেবে আমেরিকা। মানে পৃথিবীর কোনো দেশ যদি মিডল ইস্টের থেকে তেল কিনতে যায় তাদেরকে ডলারই ব্যবহার করতে হবে। রিচার্ড নিক্সনের এই দুটো চালের মাধ্যমে তারা বিশ্বের ইকোনমিকে চেঞ্জ করে দিয়েছিলেন। প্রথম চালে তিনি সমস্ত সোনা নিজেদের দেশের দখলে করে নেন, আর দ্বিতীয় চালে তিনি ডলারের ভ্যালু আবারও বাড়িয়ে দেন। আর এর ফলেই আজকের দিন পর্যন্ত ডলার ওয়ার্ল্ড কারেন্সি। এবার রোমাঞ্চপিডিয়া আমরা যে সমস্ত দেশের ভিডিও করেছি, মানে যে দেশগুলোর উন্নতি বা ধনী হয়ে ওঠার ইতিহাস আপনাদেরকে বলেছি, তা সে সিঙ্গাপুর হোক, চীন হোক বা ওমানের ইতিহাস, এই প্রত্যেকটা দেশের ইতিহাসে একটা জিনিস কমন, যে সেই দেশের লিডাররা সেই দেশকে উন্নত করার জন্য বড় ভূমিকা পালন করেছিলেন। কারণ অনেক সময় দেখা যায় কোন একটা দেশের কাছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে, খনিজ তেল রয়েছে, কিন্তু তারপরেও সেই দেশটা গরিবই থেকে যায়। ঠিক যেমনটা ধরুন নাইজেরিয়া, ভেনেজুয়েলা, এই দেশগুলোর অবস্থা দেখুন আজকের দিনে তারা কতটা গরিব। আর আমেরিকার ইন্টারনাল পলিটিক্স এতটাই স্ট্রাকচার্ড যে এখানে আজ পর্যন্ত কোনোদিন মিলিটারি কু হয়নি। আমেরিকার ফাউন্ডিং ফাদার জর্জ ওয়াশিংটন সবার প্রথম প্রেসিডেন্সিয়াল সিস্টেম এখানে এস্টাবলিশ করেছিলেন। এই সিস্টেমের ফলে জনগণ সরাসরি প্রেসিডেন্ট পদের জন্য ভোট দিতে পারে, ফলে যে কোনো রাজনৈতিক ডিসিশন নেওয়ার অধিকার প্রেসিডেন্টের হাতে চলে আসে। আর এই সিস্টেম এতটাই স্ট্রং যে আমেরিকায় 8 জন প্রেসিডেন্ট অফিসে থাকাকালীন কাজ করতে করতে মারা গিয়েছিলেন, কিন্তু সেখানে সাথে সাথে ভাইস প্রেসিডেন্ট তার জায়গায় টেক ওভার করে নেন।